ঠিক এই কারণেই কি উৎসবে ফিরতে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? অভয়ার বিচারের দাবিতে এখনো রাস্তায় বসে আছেন চিকিৎসকরা, অনশন শুরু করবেন। তার কারণ রাজ্য সরকার তাদের দাবিগুলো মানার নামে কার্যত তাদের সঙ্গে প্রতারণা করেছে। আর ঠিক এই অবস্থার মধ্যে উৎসবে ফিরতে কেমন লাগছে আপনাদের? কেমন লাগতে পারে আপনাদের? মুখ্যমন্ত্রী চাইছেন, তার দল চাইছে, তার সাঙ্গপাঙ্গরা চাইছেন উৎসবে ফিরতে। না ফিরলে আগের দিন তো বললাম ঠ্যাঙারে বাহিনী আছে, চুলের মুঠি ধরে আপনাকে টানতে টানতে হিড়ির করে সেই প্যান্ডেলে নিয়ে যাবে, যেখানে 85,000 টাকা অনুদান দেওয়ার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়ে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠ্যাঙারে বাহিনী। ওটাই হলো ওদের উৎসব। আমার প্রশ্ন একটাই, গোটা রাজ্যে এমন শ্মশান বানিয়ে সেই শ্মশানের মাঝখানে ধুনি বসিয়ে কেউ সব সাধনা করতেই পারে, উৎসব করা যায়? ঠিক এখান থেকে আমার আজকের বিতর্ক শুরু করব এবং আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন আমার অগ্নিবাণ। ধর্ষণ আর উৎসব একসঙ্গে চলবে বাংলায়? উৎসবের যে কল, যে আহ্বান মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন জিজ্ঞাসা করছি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তার দলকে, তার সরকারকে, তার প্রশাসনকে। একটা রাজ্যে ধর্ষণও চলবে, উৎসবও চলবে। আমার সঙ্গে উপস্থিত যারা, একে একে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার একদম ডান দিকে রয়েছেন শঙ্কুদেব পাণ্ডা, বিজেপি মুখপাত্র। আমার ঠিক ডান দিকে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। আমার ঠিক বাঁ দিকে সুমন রায়চৌধুরী, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, এবং আমার সঙ্গে রয়েছেন মৌমিতা চক্রবর্তী, গবেষক। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরু করব অনির্বাণ আপনার কাছ থেকে। এ রাজ্যে ধর্ষণ আর উৎসব তাহলে এখন একসঙ্গেই চালিয়ে যেতে হবে আমাদের? শেষ লাইনটা বলা হলো, দর্শকেরা ফিরেছে উৎসবে। আপনাদের অফিসে আসার সময় কার্যত যেভাবে গাড়ি এলো, যে স্পিডে গাড়ি এলো, তাতে মোটামুটি বোঝাই যাচ্ছিল যে চারিদিকে প্রচুর ধর্ষক কিলবিল করছে। আপনাদের ভাষায়, আমার ভাষায় নয়। কারণ যারা উৎসবে অলরেডি সামিল হয়ে গেছেন, যারা বিভিন্ন পূজা মণ্ডপের উদ্দেশ্যে দিনের বেলাতেই বেরিয়ে পড়েছেন, যে পরিমাণ ভিড় রাস্তায় অন্তত নিজেই দেখলাম, আপনাদের ভাষায় তারা প্রত্যেকে ধর্ষক। জেনে খুব আনন্দিত হলাম যে আপনাদের প্রতিবেদনের শেষ লাইনটাতে আমি দরকার আরেকবার চালিয়ে দেখতে পারেন। আমার প্রতিবেদনের শেষ লাইনটা কি সেটা আমার মনে আছে, এবং আমি ঠিক কথাই বলেছি। আমি ঠিক কথাই বলেছি, দর্শকেরা ফিরেছে উৎসবে অনির্বাণ, নাহলে কুলতলিতে ঘটনা ঘটে। চারিদিকে যারা উৎসবের অংশগ্রহণ করেছে, কেউ উৎসবে অংশগ্রহণ করছে না, সবাই পুজোতে অংশগ্রহণ করছে। আচ্ছা, সেটা তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে সবাই পুজোতে অংশগ্রহণ করছে। আপনি কি একবার করে দিতে পারবেন? আপনি কি একবার সাহস করে জিজ্ঞাসা করে দেখুন না এদের কাউকে। আপনি ঠিক করে দেবেন যে যারা পুজোর মণ্ডপ উদ্দেশ্যে দেখতে বেরিয়েছেন তারা উৎসবে ফেরেননি, পুজোতেই ফিরেছেন? এই যে একটা লাইন আপনি টেনে দেবেন, আপনি কি করে ঠিক করে? পুজোতে এখনো শুরুই হয়নি। আপনারা কি করে ঠিক করেন? পুজোতে এখনো শুরুই হয়নি। আপনারা কি করে? পুজোতে এখনো শুরুই হয়নি। পুজোতে ফিরলেন শতরূপ আপনার মনে হয়? না, জিজ্ঞাসা করি না, বুঝতে পেরেছি, জিজ্ঞাসা করি না। শতরূপ এখনো শুরুই হয়নি, তাহলে তারা বেরিয়ে কোথায় গেছেন? কুলতলি ধর্ষণ দেখে ধর্ষকদের সঙ্গে একসঙ্গে উৎসব করছে। দেখুন ব্যাপারটা কি বলুন তো, মানে মানুষ তো উৎসব করবে, পুজো করবে, যার মনে হবে পুজো বাদ দিয়ে উৎসব করবে সে করবে, যার মনে হবে উৎসব বাদ দিয়ে খালি পুজো করবে তার সেটা অধিকার। সরকার আমাদেরকে কেন ডিকটেট করবে যে আমি কখন উৎসব করবো আর কখন প্রতিবাদ করব? প্রশ্নটা তো এই জায়গাতে। দেখুন ঢোল আপনারা জানেন, আমরা মুশকিলটা কি, আমরা দেখুন যুগের পর যুগ দেখে এসেছি। ধরুন মানুষ যখন স্লোগান দেন, চিৎকার করেন, সে মানে যখন আমেরিকাতেও মানুষ মানে কয়লা খনিজ শ্রমিকরা, হীরা খনিজ শ্রমিকরা করে চিৎকার করেছেন, যখন বাংলায় করেছেন, পৃথিবীর যেখানে করেছেন, তারা অনেক সময় ঢাক বা কোনো মাদল নাগাড়া, কারা নাগাড়া বাজিয়ে করেছেন। সেটা সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতালরা যখন লড়াই করেছেন, সেই সময়ও কারা নাগাড়া বেজেছে, এটাও সত্যি। তেমন আবার সতীদাহর সময় যখন সতীকে যখন চিতায় তোলা হতো, তখন তার চিৎকারের আওয়াজ, তার কান্নার আওয়াজ যেন কারো কানে না পৌঁছয়, তার জন্য খুব জোরে জোরে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজানো হতো। তো অনির্বাণ সেক্টর 5-এর রাস্তায় যে মানুষকে দেখেছেন, তাদের আনন্দ উল্লাস, আর সন্দীপ ঘোষ আর এই সঞ্জয় রায় এবং ওদের কে এক পাণ্ডেকে ধরেছে তৃণমূল নেতা, তাদের উল্লাস দুটো তো এক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের যে উৎসবে ফিরতে বলছেন, আপনার প্রেসক্রিপশনের এই উৎসবটা কি সাঁওতাল বিদ্রোহের কারানাগারের উৎসব, নাকি সতীদাহর সময় সতীর গলার চিৎকারকে ঢেকে দেওয়ার জন্য ঢাকঢোল কাঁসর ঘণ্টার আওয়াজ? এটা তো আমরা না বুঝতে পারার মতো কেউ না। আরে এ তো পশ্চিমবাংলায় দুর্গাপুজো তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও হয় না, সিপিএমের জন্যও হয় না, কংগ্রেসের জন্য, বিজেপির জন্য হয় না। আপনি মুখ্যমন্ত্রী থাকুন না থাকুন, বাংলায় তো মানুষ যুগে যুগে দুর্গাপুজো করে এসছে, ভবিষ্যতেও করবে। কিন্তু আপনার উদ্যোগতা দেখে মনে হচ্ছে গোটা বাংলায় যারা প্রতিবাদ করছিল, আপনি তাদেরকে উৎসবে ফেরাতে এমন ব্যস্ত যেন আপনি আমাদের প্রত্যেককে একটা করে পুজোর জামা কিনে দেবেন এবছর। আপনার কি সমস্যা আছে? আমরা উৎসব করবো কি করবো, কিন্তু আপনি উৎসবকে, যে কথাটা প্রথম দিন থেকে বলে এসেছি অনির্বাণ, দেখো আমি তোমায় পরিষ্কার বলছি, আজকে সকালবেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমার এখানে আমি আগেও বলেছি, আজকে সকালবেলা আমাদের স্কুলের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হলো, বন্ধুরা বাইরে থেকে আসছে, আমরা সপ্তমীর দিন দুর্গাবাড়িতে দেখা করবো। আমি এখানে পরিষ্কার বলছি, এখানে
প্রশ্নটা আমি তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কৈফিয়ত দেওয়ার দায় নিয়ে ঘাড়ে নিয়ে বসে নেই। হয়তো আমি নতুন জামা পরেই যাবো দুর্গাবাড়িতে বন্ধুদের সঙ্গে দেখা করতে, আমার তাদের কে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেসক্রিপশন লাগবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি আমাকে বলেন যে নাও তোমাকে 1 মাস প্রতিবাদ করতে দিয়েছি, একদম মনে আছে ধন্যবাদ, কোট আন কোট এই ভাষাটা বলেছিলেন, 1 মাস না খালি হয়ে গেছে না, অনেক তো হলো, হয়ে গেছে না, খালি দিলাম 1 মাস প্রতিবাদ করতে দিলাম। ওই অনেকে বলে না, অনেক প্রগতিশীল পুরুষ বলে না, আমার বউকে চাকরি করতে দিয়েছি, আমি এত প্রগতিশীল, আমার বউকে আমি চাকরি করতে দিই। সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তোমাদেরকে তো 1 মাস উৎসব করতে দিয়েছি, এই কি বলে প্রতিবাদ করতে দিয়েছি, এবার উৎসবে ফেরো। এই যে প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের এই যে একটা স্বৈরাচারী মানসিকতা, যে ভাই আমি বলবো প্রতিবাদ বন্ধ, প্রতিবাদ বন্ধ, আমি বলবো উৎসব চালু তো উৎসব চালু, এইটা আমরা কেন মানবো? এবং আপনি কিছু তো লজ্জা করুন, দেখুন জয়নগরের গ্রামেও তো পুজো হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু দুর্গা প্রতিমার গায়ে যে রক্তের দাগ লাগলো তাই নিয়ে কি আপনার কোথাও একটু খারাপ লাগবে না? আপনার গলায় একটু কোথাও অনুশোচনা থাকবে না? আপনি একেবারে গলা শিরা ফুলিয়ে বলে বেড়াবেন যে যা হয়েছে হয়েছে, তোমরা উৎসব করো? এই প্রশ্নটা তো এই মানসিকতাটাকে আমি অনির্বাণকে আমার জিজ্ঞাসা, অনির্বাণ 1 মাস আমাদেরকে প্রতিবাদ করতে দিয়েছেন মুখ্যমন্ত্রী, সো নাইস অফ হার, কিন্তু 1 মাস ধর্ষকদেরকে একটু চাপে রেখেছেন, এবার কি ওদেরকেও ধর্ষণে ফিরতে বলেছেন নাকি রাজ্যের প্রশাসন? 1 মাস তো হয়ে গেল, অনেকদিন তো চাপে রাখলাম, এবার ধর্ষণে ফেরো নাকি? তার আগে আপনাকে ক্ল্যারিফাই করতে হবে, কেউ যদি মনে করেন যে উৎসবে ফিরবেন, যেটা হাজার হাজার মানুষকে দেখতেই পাচ্ছি রাস্তা দ্বারা ফিরে গেছে, তাহলে কেমন উৎসবে ফিরেছেন সেটা আগে বলুন। সেটা প্রত্যেকের সঙ্গে কথা বলে আসেননি তো, তাহলে আপনিও তো বলেন, আপনিও কথা বলে আসেননি তো। আমি যাদের উৎসবে ফেরার কথা বলেছি তারা কুলতলিতে প্রমাণ করেছে তারা উৎসবে ফিরেছে। আপনি কার সঙ্গে কথা বলেন? অনির্বাণ, আপনি যদি প্রতিবেদনে বলেন উৎসবে ফিরেছে ধর্ষক, অনির্বাণ একদম, আপনি যারা উৎসবে অনির্বাণ কুলতলিতে ধর্ষকরা উৎসবে ফিরেছে, দর্শক দাগিয়ে দেওয়ার কে? যারা উৎসবে ফিরেছে, যদি যেচেও কুলতলিতে কারা ফিরেছে? তৃণমূল যেচেও ফিরে থাকে, কুলতলিতে কারা ফিরেছে? ফিরে থাকে কুলতলিতে ধর্ষকরা কারা ফিরেছে? হ্যাঁ, কুলতলিতে তারা ধর্ষক। অনির্বাণ একটা প্রশ্ন, যারা ফিরেছে উৎসবে ধরা যাক, যদি ফিরে থাকে, আমার মনে হয় ধর্ষকরা ফিরেছে উৎসবে, আবার বলছি উৎসবে ফিরেছে, যারা ফিরেছে তাদের কথা বলিনি তো। আরে আসলে তো আপনি বলেছেন, আপনার প্রতিবেদনে বলেছেন, আপনি গোনানোর চেষ্টা করছেন, আপনার প্রতিবেদনে বলেছেন। ওকে, বুঝতে পেরেছি, আপনি আপনার নেত্রী সবাই মিলে খুব চাপে পড়ে গেছেন। আমি একটা কথা বলছি, আপনাদের মিথ্যেটা সাজাতে সাজাতে এমন জায়গায় চলে গেছেন যে যারা উৎসব, একদম ঠিক কথা বলেছি, একদম ঠিক বলেছি, কুলতলিতে ধর্ষকরা উৎসবে ফিরেছে। আপনাদের মুখ্যমন্ত্রীর আহ্বান শুনে, আপনার নেত্রীর আহ্বান শুনে ধর্ষকরা উৎসবে ফিরেছে। আমার মনে হয় কথার মধ্যে একটা জায়গাতে অসঙ্গতি, যেটা অনির্বাণ হয়তো বুঝেও না বোঝার চেষ্টা করছে, ওই চক্র বুঝবে না, তা হচ্ছে যে কথাটা হচ্ছে ঠিক বলেছি, যারা ঠিক বলেছি, আপনার ধর্ষণটা হাজারবার বলেছি কুলতলিতে ধর্ষকরা উৎসবে ফিরেছে। আমি যদি কথাটা এইভাবে বলি, আপনাকে এত ইম্পর্টেন্স দিতে পারছি, আপনাকে এত ইম্পর্টেন্স দিতে পারছি না, আপনার জন্য আমরা যদি দেব না ইম্পর্টেন্স, ধর্ষকদের দলের মুখপাত্রকে এত ইম্পর্টেন্স দেব না। সব ধর্ষক মানুষ, কিন্তু সব মানুষ তো ধর্ষক নয়, সেরকমই সবাই উৎসব করছেন, তার মানে এই নয় যে তাদের মধ্যে কেউ কেউ যদি ধর্ষক থাকে তারা কি মুখ্যমন্ত্রীর কথাতেই একটা বাড়তি উৎসাহ পাচ্ছেন না? যখন মুখ্যমন্ত্রী বলছেন যে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদটা ছেড়ে দিয়ে তোমরা উৎসবে করো, দেখো এই যে অনির্বাণ যে কথাটা বলছে না, যে যারা ঠিক করেছে উৎসবে ফিরবেন তাদেরকে আমরা দোষ দিতে পারি কিনা? 100 বার দিতে পারি না। আমাদের প্রশ্ন যারা ঠিক করেছেন উৎসবে ফিরবেন তাদেরকে নিয়ে নয়, আমাদের প্রশ্ন যারা ঠিক করেছেন আমাদেরকে ঘাট ধরে উৎসবে ফেরাবেন, আমাদের প্রশ্নটা তাদেরকে নিয়ে, এবং তারা এটা করছেন একেবারে, এবং তারা কোনো রাগঢাক করছেন না, পরিষ্কার প্রেস কনফারেন্স করে ঘোষণা করছেন যে আমরা ঠিক করেছি উৎসবকে মানুষ প্রতিবাদের বিকল্প হিসেবে দেখুক, অ্যাজ ইফ আমরা একদিন ধরে রাস্তায় প্রতিবাদের নামে টাইম পাস করছিলাম, আমাদের হাতে আর কোনো কাজ ছিল না, আমরা প্রতিবাদ করছিলাম, এবার নতুন একটা ইভেন্ট পেয়ে গেছি, এবার তোমরা ওই ইভেন্টে মন দাও, যেন আমরা টাইম পাস করার জন্য, সময় কাটানোর জন্য, ভালো সেলফি তোলার জন্য এগুলো করছিলাম। এতটা অসংবেদনশীলতা না এক্ষেত্রে আশা করা যায় না। যখন এই আন্দোলনগুলো চলছিল, এই ধরনের তৃণমূলপন্থী অনেক মানুষজন তারা এই থিওরি তৈরি করার চেষ্টা করছিলেন যে এটা শহুরে মানুষদের আন্দোলন, এর সঙ্গে গ্রামের মানুষের স্বার্থ কোথাও সম্পর্ক নেই। আজকে যে মেয়েটার, যে 9 বছরের বাচ্চাটার ধর্ষিতার দেহ খালে পড়েছিল, সে শহরের মানুষ না গ্রামের মানুষ? একদিন ধরে 1.5 মাস ধরে আরজি করের প্রতিবাদকে যে শুধুমাত্র শহরের কিছু এলিট মানুষের প্রতিবাদগুলো দেখানোর চেষ্টা করেছিলেন, যা কিনা অসত্য। আমি বলছি, গতকাল আমি বেলপাহাড়িতে ছিলাম অনির্বাণ, গতকাল আমি দেখলাম পরশুদিন দেখলাম বেলপাহাড়ির একেবারে ইন্টেরিয়ার জঙ্গল মহলের ভেতরের একটা রাস্তায় দেখলাম ওখানে কংগ্রেসের মিছিল হচ্ছে, জনা 40 মানুষ হবেন খুব বেশি হলে, একেবারে ইন্টেরিয়ার গ্রাম, প্রত্যেকে আদিবাসী মানুষ, তারা ওখানে আরজি করে ধর্ষণের প্রতিবাদে হচ্ছে মিছিল করছেন। যাই হোক,
হোক, ওরা যেটা দেখানোর চেষ্টা করেছিল ওটা মিথ্যে দেখিয়েছে, এটা এর সঙ্গে শহর গ্রামের কোনো সম্পর্ক নেই, গ্রামও একই রকমভাবে উদ্বেলিত হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এরা যে ব্যাপারটাকে শুধুমাত্র শহরের সমস্যা বলে দেখানোর চেষ্টা করেছিল, আজকে বলো তো যে মেয়েটার লাশটা খালে ভাসছে তার লাশের দিকে তাকিয়ে এরা বলবে এটা খালি শহরের সমস্যা? একদিন ধরে কি গতকালও অবধি শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আরজি করে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মানে নাকি বিরাট গরিব মানুষের স্বার্থে আঘাত। আরে একটা গরিব পরিবারের মেয়ে যখন ধর্ষিতা হয়ে আজকে জয়নগরের খালে, কুলতলির খালে পড়ে থাকে, বলুন তো এই পরিবারের মানুষটা গরিব মানুষ নয়? আপনারা যে ধর্ষণ সংস্কৃতির আমদানি করেছেন এবং ধর্ষকরা যে পশ্চিমবাংলায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর আশকারা পেয়েছে, তার ফলে মূল্য খালি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষ দিচ্ছেন, বরং বেশিরভাগ তো গরিব পরিবারের মানুষ, গ্রামের মানুষ, প্রান্তিক মানুষের ঘরের মেয়েরা ধর্ষিত হচ্ছে। আমার একটাই প্রশ্ন, কেন পুলিশ শঙ্কিত হয়ে যায় যখনই কোনো ধর্ষণ বা এই জাতীয় অপরাধের নালিশ সেই পরিবার থানায় করতে যায়? কেন বারবার পুলিশের ভয়টা কোথায়? পুলিশের ভয় একটাই, যে আমি এফআইআরটা অ্যাকসেপ্ট করলেই এরপরে মাননীয় দলের কোনো না কোনো কানেকশন বেরিয়ে আসবে। এটা এই কোন জায়গায় বাংলাকে নিয়ে চলে এসছে? মানে পুলিশ জানে ধর্ষক তৃণমূল বেরোবেই, আর আমি আর আরেকটা কথা, হ্যাঁ একটা কানেকশন বেরোবে, একদম 100% শিওর। পুলিশ জানে এফআইআর নিলেই এই ধর্ষণের পিছে, ওই জন্য ধর্ষক ফিরেছে বলে অনির্বাণে লেগেছে, এই দুর্বৃত্তায়নের পিছনে কোথাও না কোথাও তৃণমূল জড়িয়ে আছে। কথা বলতে পারি, জাস্ট দুটো সেন্টেন্স। প্রথম কথা হচ্ছে, তোমরা এগুলো দেখাচ্ছিলে বলে আমার মনে পড়লো অনেক বছর আগে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যের দায়িত্ব পালন না করে উৎসবের পেছনে সরকারি টাকা খরচা করাকে নিয়ে সমালোচনা করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত বক্তৃতা ছিল, তোমাদের মনে আছে, যে উৎসব করবো না তো কি শ্রাদ্ধ করবো, শকুনের ভাগাড় খুলবো। এখন দেখুন সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গোটা বাংলাটাকে শকুনের ভাগাড় তো বানিয়েই ফেলেছেন, আরজি করের মতো একটা হাসপাতালকেও শকুনের ভাগাড় বানিয়ে ফেলেছেন। আপনাকে কষ্ট করে শ্রাদ্ধ করতে হচ্ছে না, আপনি পুজো উদ্বোধন করছেন, কিন্তু সোদপুর থেকে শুরু করে কুলতলি পর্যন্ত বাবা মায়েরা তাদের নিরীহ মেয়ের, ধর্ষিতা মেয়ের সত্যি সত্যি শ্রাদ্ধ করছে। শারদ তর্পণের বদলে মেয়ের শ্রাদ্ধ করছে বাবা মা, সত্যি সত্যি আক্ষরিক অর্থে করছে। এবং দ্বিতীয় কথা, আমি সুমনদার মতো এতটা স্ট্রংলি বলবো না যে যেখানে ধর্ষণ হয় সেখানে তৃণমূল ছাড়া আর কেউ থাকে না, অ্যাজ ইফ তৃণমূল ছাড়া মানে বাকি সমাজে কোনো মানুষ দর্শন করে না বা কিছু, এটা আমি কখনো বলবো না। রাজনৈতিক আমি এটা বিশ্বাস করি না একদম। এই জায়গায় আমি একমত, এবং আমি একমত হয়েই একটা কথা বলছি তোমাদের ভেবে দেখার জন্য। আসলে মুশকিলটা যে তৃণমূল কংগ্রেস রাজনীতির যে সিস্টেমটাকে এস্টাবলিশ করেছে, ভাই তুমি এলাকার বিভিন্ন এলাকায় একটা কিছু গুন্ডাকে সমাজবিরোধী তৈরি করেছে, যারা কিনা ভোটের দিন ওনাকে ভোটটা পার করে দেবে, বিরোধীদের মিটিং মিছিলের ওপর হামলা করে এলাকাকে বিরোধী শূন্য করে রাখবে। তার বিনিময়ে তাদের এমন একটা সংবিধান বহির্ভূত এম্পাওয়ারমেন্ট হয়েছে যে তোমাকে পুলিশকে ভয় পাবার কারণ নেই, কোনো কিছু নেই, তোমার পকেটে আইন থাকবে, তুমি সব কিছু করে বেড়াবে। এখন মুশকিলটা হচ্ছে কিছু লোককে যখন তুমি এরকমভাবে সংবিধান বহির্ভূত ক্ষমতা দিয়ে দেবে দাদাগিরি করার, তার দাদাগিরি শুধুমাত্র বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর এবং ভোটের দিন বুথ দখলে গিয়ে থামবে না। তার দাদাগিরির ফলে সে পুকুর ভরাটা করবে, বেআইনি বিল্ডিংও তৈরি করবে, তার দাদাগিরির ফলে সে গাঁজা পাচারও করবে, বালি পাচারও করবে, এবং তার দাদাগিরি থেকে সে কখনো কখনো হয়তো ধর্ষণবেলা মদ খেয়ে ধর্ষণও করবে। এটা কিন্তু আমি শুধুমাত্র রাজনীতির জায়গা থেকে বলছি না, আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমার কথাকে নিশ্চয়ই প্রত্যাখ্যান করবেন, কিন্তু আপনারা দয়া করে যারা শুনছেন ঠান্ডা মাথায় একবার ভেবে দেখবেন কথাটা পুরোপুরি ভুল কিনা। আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় একটা গুন্ডাকে ক্ষমতাশালী করেন সে যাতে ধর্ষণ করতে পারে তার জন্য, আমি এটা বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি মানুষ হিসেবে চান যে জায়গায় জায়গায় ধর্ষণ হোক, আই এম দ্য লাস্ট পার্সন টু বিলিভ দিস, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য যে মডেল তৈরি করেছেন, সেই মডেলের ফলে এলাকায় এলাকায় এরম কিছু ক্রিমিনাল তৈরি হয়ে গেছে যাদের কিনা বুথ দখল, ভোট দখল থেকে এগিয়ে গিয়ে এখন তাদের ছায়া আপনার ঘরে, আপনার সংসারে, আপনার সন্তানের, আপনার কন্যা সন্তানের শরীরের ওপর গিয়ে যার ছায়া পড়ছে। এইটা কিন্তু সত্যি খুব খারাপ হচ্ছে। আমি একটু আগে সদরূপ বলছিলেন যে ধর্ষণ সংস্কৃতির আমদানি, ধর্ষকেরা আর ভয়টায় পায় না। আমার যদি খুব ভুল না হয়, বানতলা কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর রিয়াকশন ছিল ইট হ্যাপেন্স। তারপরে যদি ধর্ষক, যারা পোটেনশিয়াল ধর্ষক, তারা যদি ভয় পেয়ে থাকেন মুখ্যমন্ত্রীর মুখে ইট হ্যাপেন্স শুনে, তাহলে অন্য কথা। শুটিয়া, আমাদের শুটিয়া গ্রাম কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, সেখানে আমরা পরবর্তীকালে জানতে পেরেছিলাম বরুণ বিশ্বাসের প্রতিবাদী কাজকর্মের পরে যে মাসের পর মাস, একদিন দুদিন নয়, মাসের পর মাস একটি গ্রামে মেয়েরা নাকি গণধর্ষিতা হচ্ছেন, এবং সেটা ট্র্যাডিশনের মতো হয়ে গেছিলো সেইখানে। এবং সেই সময় ভরা বামফ্রন্ট আমল, ভরা সিপিএম আমল, কতটুকু তৃণমূল, কতটুকু কংগ্রেস
কংগ্রেস বাকি দল প্রায় দেখাই যেত না। সেই সময় দাঁড়িয়ে শুটিয়ার মতো ঘটনা দিনের পর দিন ঘটেছিল, মাসের পর মাস ঘটেছিল। এবং যে ধর্ষণ সংস্কৃতির কথা সদরূপ বলছিলেন, আজকে একটু বলে দিন যে পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক দায়িত্ব থেকে সুশান্ত ঘোষকে কোন অভিযোগের ভিত্তিতে আপনারা সাময়িক বা জানি না কতদিনের জন্য সরিয়েছেন? হ্যাঁ, আমি জাস্ট এক এক করে তিনটে কথার উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, সুশান্ত ঘোষকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হয়নি। আপনি হয়তো জানেন না বা জেনেও না জানার ভান করছেন। ওনার স্ত্রী অত্যন্ত কঠিন অবস্থায় রয়েছেন, ক্যান্সার, বহুদিন ধরে ক্যান্সারের চিকিৎসা চলছে। স্ত্রীকে নিয়ে উনি চেন্নাইতে রয়েছেন এবং আমার টিভিতে বলা ঠিক না, হয়তো ওনার স্ত্রীও এখন এই অনুষ্ঠানটা দেখছেন, কিন্তু উনি সত্যি সত্যি এমন একটা শারীরিক সংকটে আছেন। সুতরাং আপনিও যদি ওই পরিস্থিতিতে থাকতেন, আপনাকে এই প্রশ্ন করতাম না যে আপনি কেন আপনার বাকি কাছ থেকে অব্যাহতি নিয়েছেন। এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, ও দুটো কথা বললো, আমি এক লাইনে বলে দিই। প্রথম কথা হচ্ছে, বানতলার ঘটনার প্রত্যেক অপরাধী এখন জেল খাটছে। যে ধর্ষণ সংস্কৃতি নিয়ে আমরা কথা বলছি, দেখুন তো এই উদাহরণটা ধর্ষণ সংস্কৃতি এন্ডোর্স করার বেটার উদাহরণ হচ্ছে কিনা, যে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের ফলে তার দল তাকে এক্সপেল করলো, তৃণমূল কংগ্রেস মিছিল করলো, সেই ছবি আমার কাছে এখনও আছে। বাংলার রাম রহিম, ধর্ষক সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি যাকে বাড়ি থেকে অ্যারেস্ট করতে গেল, সে অ্যাবসকন্ডিং, পালিয়ে বেড়াচ্ছে বলে বাড়িতে খুঁজে না পেয়ে চলে এলো বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা তৃণমূল গ্রেপ্তারি চেয়েছিল, সে তৃণমূলে জয়েন করে ট্রেড ইউনিয়নের নেতা হয়ে গেল, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকে ধর্মতলার মঞ্চে। এইটা ধর্ষণ সংস্কৃতিকে এন্ডোর্স করার বেটার উদাহরণ কিনা? দ্বিতীয়, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ভেতর বাপ্পাদিত্য বলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তার নিজের সংগঠনের একজন কর্মীকে, একজন মহিলা কর্মীকে ইউনিয়ন রুমের ভেতর মদ খেয়ে মোলেস্ট করেছে। আমি ধর্ষণ বলবো না, কিন্তু মোলেস্ট আপনারা জানেন, তার সেই মহিলা কর্মী তিনি অভিযোগ করেছিলেন তাকে মোলেস্ট করেছে। আপনি গ্রেপ্তার ছেড়ে দিন সেই বাপ্পাদিত্যকে, এবং তার একটা ভিডিও পরবর্তীকালে ভাইরাল হলো, খালি গায়ে মদ খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে জিলেলে করে নাচছে, এবং তার মহিলা সহকর্মীকে সে নিজে মোলেস্ট করেছে। তাকে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের খেতাব দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মচারী সংসদের পক্ষ থেকে। আপনি শুটিয়ার কথা বললেন, আপনি নিশ্চিতভাবে বরুণ বিশ্বাসের খুব আপনজন ছিলেন, কিন্তু আমার ধারণা আপনার থেকে সামান্য বেশি আপন ছিলেন বরুণ বিশ্বাসের নিজের দিদি, যিনি কিনা এই কদিন আগে পর্যন্ত বললেন রাজ চক্রবর্তী পার্থভৌমিকরা যে মিথ্যে ইতিহাস দেখানোর চেষ্টা করছে বরুণ বিশ্বাসের খুনকে নিয়ে, সেটাকে ধিক্কার জানিয়ে বললেন যে আমার ভাই বরুণ বিশ্বাস ধর্ষণের প্রতিবাদ করেছিল শুটিয়ায় বলে ওকে খুন করেছিল তৃণমূল কংগ্রেসের লোকেরা। বরুণ বিশ্বাসের বাবা মা এবং তার দিদি কদিন আগেও বললেন, মানে গদি চেয়ার এগুলোর প্রতি ওনার ভালোবাসা অসীম, এবং এটা ভালোবাসা বলবো না ক্ষমতার লোভ বলবো আমি জানি না। সেই জায়গা থেকে উনি যদি দাঁড়িয়ে মণ্ডপে গিয়ে ডান্ডিয়া নাচেন, এটা কিছু অস্বাভাবিক না। শুধু তাই না অনির্বাণদা, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের অভয়ার মৃত্যুর পর সেই ঘটনা, মানে হত্যা বলবো, মৃত্যু না, হত্যার পর অভিষেক ব্যানার্জি একটি কথা খুব ঘটা করে বলেছিলেন, সব নাকি এনকাউন্টার করে দেওয়া হোক, মেরে দেওয়া হোক, ফাঁসি দিয়ে দেওয়া হোক, করে দেওয়া হোক, টাঙিয়ে দেওয়া হোক, উল্টো করে বিশাল শাস্তির কথা ঘোষণা করেছিলেন। এখন তো মনে হচ্ছে এটা শুধুমাত্র অভয়ার দোষীদেরকে শাস্তির উদ্দেশ্যটা ছিল না, উদ্দেশ্যটা ছিল প্রমাণ লোপাটে। আমি অনির্বাণের কাছে শুধু একটা প্রশ্ন নিয়ে যাবো। অনেক ধন্যবাদ অনির্বাণের কাছে একটা প্রশ্ন, অনির্বাণ 30 সেকেন্ডের প্রশ্নটা উত্তর দেওয়া যায়। অবশেষে রাজ্যের পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসন নিয়ম মেনে একটা ময়নাতদন্ত করতে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে নিশ্চিতভাবে আমার আগে খবর তিনি পেয়েছেন, তাই কি ডান্ডিয়া নাচছিলেন? আমি কি ভুল করলাম? করেছেন, কারণ সন্ধ্যের পর যে ময়নাতদন্ত করা যাবেই না এরকম একটা নির্দেশিকা নয়, এরকমটাই নির্দেশিকা নয়, অনেক অনির্বাণ এরকমটাই নির্দেশিকা দেখান, এবং সেই নির্দেশিকা মিথ্যে বলেন গোয়েবলসের মতো বুঝতে পারি না, কারণ আপনি জানেন না তাই গোয়েবলসের মতো মিথ্যে বলেন। আরে সুপ্রিম কোর্টের নির্দেশিকা কি জানি আমরা, সুপ্রিম কোর্টের আপনি আমাকে বার করে দেখাবেন, বার করে দেখাতে পারবেন যে করা যায় সন্ধ্যাবেলা? দেখাতে পারবেন না, গোটা ভারত জানে। বলে দিই শুনেন, গোটা ভারত জানে। আবার 30 সেকেন্ডটা শেষ করতে দিই, ও সেটাও দেবেন না। গোয়েবলস বলছেন আমাকে 30 সেকেন্ড আরো কিছু মিথ্যে বলছেন আমাকে। আচ্ছা প্লিজ আমি বলে দিচ্ছি 30 সেকেন্ড আরো কিছু মিথ্যে শুনবেন কি? হ্যাঁ প্লিজ। ইউনিয়ন হোম মিনিস্ট্রি বলে একটা মিনিস্ট্রি আছে, সুপ্রিম কোর্টের নয়, ডিরেক্টিভটা ইউনিয়ন হোম মিনিস্ট্রির। আপনাদের চ্যানেলেও আপনারা দেখিয়েছেন। আমার খুব ভুল না হলে 3 বা 4 নম্বর পয়েন্টে রয়েছে এই কোন টাইমে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে ময়নাতদন্ত কোন সময় করা যাবে। সন্ধ্যের পর জেনারেলি করা যাবে না, এক্সেপশনটা দেওয়া আছে, করা যাবে না, এক্সেপশনটা দেওয়া আছে। শুনেন এক্সেপশন তৃণমূল কংগ্রেস যদি করে তাহলে করা যাবে, শুনেন না, এক্সেপশনটা সেখানে দেওয়া আছে। সন্ধ্যের পর আইনজীবী অনির্বাণ এই খবরটা রাখেননি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকাটা জারি করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশের পর। আরে এক্সেপশনটা ইউনিয়ন হোম মিনিস্ট্রি সুপ্রিম কোর্টের নির্দেশের পর যদি ল এন্ড অর্ডার সিচুয়েশন, এক্সেপশন হচ্ছে এক্সেপশনটা হচ্ছে ল এন্ড অর্ডার সিচুয়েশন যদি হাতের বাইরে এমন ভাবে যায় যে সেখানে দাঙ্গা হাঙ্গামা লেগে যাওয়ার আশঙ্কা আছে। তাই সেই দিন 9 তারিখ এরকম কোনো পরিস্থিতি হয়েছিল বলে মানে মুখ্যমন্ত্রী দাবি করেন। আমি অন্য একটা বিষয় বলছি, মৌমিতা যে কথাটা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিনের মধ্যে ফাঁসি চাইছিলেন, ওনার কি তারা ছিল প্রমাণ লোপাট করার জন্য কিনা। আমি আপনাদের একটা জিনিস দেখাই, আশিস পান্ডে বলে এক মহাপুরুষকে পরশুদিন গ্রেপ্তার করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতা, এই হচ্ছে আরজি করের এই দুর্নীতি ইত্যাদিতে জড়িত থাকার জন্য। সেই ভদ্রলোক এই ঘটনার পরে একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিলেন, তার স্ক্রিনশটটা থেকে পড়ছি, বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই, ফাঁসি চাই জবাব দাও সিবিআই। কে পোস্ট করেছিলেন? আরজি করের
এই বেআইনি চক্র চালানোর অন্যতম মাথা আশিস পান্ডে। অর্থাৎ কারা বেশি তাড়াহুড়ো করে ফাঁসি চাইছিল এই একটা দেখলেন। দ্বিতীয় কথা, ওনার একটা ভিডিও আমি এখন আপনাদেরকে দেখাতে পারি, আমার ফোনেই রয়েছে, কিন্তু যদি আপনাদের স্ক্রিনে দেখানোর সুযোগ থাকে, যখন এই আরজি করের এই ঘটনা এবং এই মৃতদেহটি পাওয়ার পরে আমাদের হচ্ছে ছাত্র যুব আন্দোলনের কর্মীরা ঢোকার চেষ্টা করছেন, তখন এই ভদ্রলোক গেট আটকে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে আমাদেরকে আটকাচ্ছে, বলছে যে একটা মর্মান্তিক ঘটনাকে নিয়ে রাজনীতি আমরা করতে দেব না। এই আশিস পান্ডে ভিডিও আছে আমার কাছে। অর্থাৎ এই দুটো কথা, এক, আরজি করের ঘটনাকে নিয়ে বিরোধীরা রাজনীতি করছে, এবং দুই, 7 দিনের মধ্যে ফাঁসি চাই। এই দুটো কথা যে বেশি বলবে বুঝবেন সে হচ্ছে আর একটা আশিস পান্ডে, সে হচ্ছে আর এক সন্দীপ ঘোষের ভাই। সুতরাং তাকে বেশি বেশি করে নজরে রাখতে হবে।